উত্তম কুমারকে যখন প্রথম ছবিতে দেখি তখনও আমি নিজের ছবির জগতে আসিনি। নতুন একটি হিরোর আবির্ভাব হয়েছে বলে শুনছিলাম। ছবিটিও নাকি ভালো, তাই স্বাভাবিক তাগিদেই গেলাম 74.5 দেখতে। নির্মল দের ছবি, পরিচ্ছন্ন পরিচালনা, আঁটো সাঁটো চিত্রনাট্য। এই বিশেষ পরিচালকের কাজ ভালো লেগেছিল বলেই পরে দেখলাম বসু পরিবার ও চাঁপা ডাঙ্গার বউ। 3খানা ছবি পরপর দেখে মনে হলো উত্তম কুমারের অভিনয় ও ব্যক্তিত্বে সত্যি একটা স্বাতন্ত্র্য আছে। 30 ও 40-এর দশকের দুর্গাদাস, প্রমথেশ, ধীরাজ, জহর গাঙ্গুলি প্রমুখের কাজের সঙ্গে এর বিশেষ মিল নেই। মনে হলো ছেলেটি হলিউডের ছবি টবি দেখে। অভিনয়ে থিয়েটারের গন্ধ নেই। চলায় বলায় বেশ একটা সাবলীল স্বাচ্ছন্দ্য। ক্যামেরা বস্তুটিকে যেন বিশেষ তোয়াক্কা করে না। তার উপরে চেহারায় ও হাবে ভাবে বেশ একটা মন টেনে নেওয়ার ক্ষমতা আছে। উত্তম কুমারের ভবিষ্যৎ আছে, সে বিষয়ে সন্দেহ নেই। এর 10-12 বছর পর উত্তম কুমারের সঙ্গে কাজ করার সুযোগ আসে আমার। ইতিমধ্যে উত্তম সুচিত্রার রোম্যান্টিক জুটি দর্শকদের মন জয় করেছে। লেখক, পরিচালক, প্রযোজক, দর্শক সকলের চাহিদা চলে গেছে প্রেমের গল্পের দিকে। অগ্নিপরীক্ষা বা হারানো সুর দেখে এটা বুঝেছিলাম যে এই জুটির সাফল্যের পিছনে লেখক, প্রযোজক, পরিচালক, দর্শক, সমালোচক, ফিল্ম পত্রিকা সম্পাদক ইত্যাদি সকলের যতই অবদান থাকুক না কেন, এদের দুজনের মধ্যেই এমন সব গুণ বর্তমান যার রাসায়নিক সংমিশ্রণে সোনা ফলতে বাধ্য। শুধু উত্তমের কথা বলতে গেলে এটা বলা যায় যে নায়িকার সান্নিধ্যে এলেই অনেক নায়কের মধ্যে সিঁটিয়ে যাওয়ার ভাবটা ক্যামেরায় অব্যর্থভাবে ধরা পড়ে। উত্তম কুমারের মধ্যে সেটি নেই, বরং প্রেমের দৃশ্যে এর অভিনয় খোলে সবচেয়ে বেশি। নারী পুরুষের সম্পর্ক যেখানে চিত্রকাহিনীর অন্যতম প্রধান উপাদান, সেখানে এটা যে কত বড় গুণ সেটা সহজে অনুমান করা যায়। নায়ক, এর গল্প আমি লিখি উত্তম কুমারের কথা ভেবেই। সাধারণ মধ্যবিত্ত ঘরের এক অভিনয় পাগল যুবক ছবিতে নেমে তরতরিয়ে সাফল্যের শিখরে পৌঁছে যাচ্ছে। এই অবস্থায় এই যুবকের মনে কি ধরনের দ্বিধা দ্বন্দ্ব দেখা দিতে পারে, তার মূল্যবোধে কি পরিবর্তন হতে পারে, এও ছিল গল্পের বিষয়। চিত্রনাট্য শুনে উত্তম খুশি হয়। তার একটা কারণ হতে পারে তার ব্যক্তিগত জীবনের সঙ্গে কাহিনীর সাদৃশ্য। আলোচনা করে বুঝলাম যে গল্পের গভীরে প্রবেশ করতে না চাইলেও বা না পারলেও তার চরিত্রটি কিভাবে ফুটিয়ে তুলতে হবে সেটা উত্তম মোটামুটি বুঝে নিয়েছে। তাকে আগেও বলে রেখেছিলাম যে সে যে ধরনের প্রেমের গল্পে অভিনয় করতে অভ্যস্ত, এটা সে ধরনের গল্প নয়। সুতরাং তাকে গতানুগতিক পথ কিছুটা ছাড়তে হবে। এতে যে প্রেম আছে তা প্রচ্ছন্ন। এতে নায়কের দোষ গুণ 2 আছে, এবং তা যে শুধু অন্তরে তা নয়। তাকে বললাম যে তোমার গালে যে সাম্প্রতিক পান বসন্তের দাগগুলি রয়েছে সেগুলি ক্যামেরায় বোঝা যাবে, কারণ তোমাকে মেকআপ ব্যবহার করতে দেওয়া হবে না। এই সব প্রস্তাবে তার সামান্য প্রাথমিক দ্বিধা উত্তম সহজেই কাটিয়ে উঠেছিল। এটা বলতে পারি যে উত্তমের সঙ্গে কাজ করে যে তৃপ্তি পেয়েছিলাম তেমন তৃপ্তি আমার এই 25 বছরের ফিল্ম জীবনে খুব বেশি পাইনি। উত্তম ছিল যাকে বলে খাঁটি প্রফেশনাল। রোজকার সংলাপ সে সম্পূর্ণভাবে আয়ত্ত করে কাজে নামত। তার অভিনয় ক্ষমতা ছিল সহজাত। অঙ্গ প্রত্যঙ্গের ওপর দখল ছিল 16 আনা। ফলে স্বভাবতই তার অভিনয়ে একটা লালিত্য এসে পড়ত। রোজই দিনের শুরুতে সেদিনকার বিশেষ কাজগুলি সম্পর্কে একটা প্রাথমিক আলোচনার পর আমাকে নির্দেশ দিতে হতো সামান্যই। সবচেয়ে বড় কথা এই যে নিছক নির্দেশের বাইরেও সে মাঝে মাঝে কিছু সূক্ষ্ম ডিটেল তার অভিনয়ে যোগ করত, যেগুলি সম্পূর্ণ তার নিজস্ব অবদান। এই অলংকরণ কখনোই বাড়াবাড়ির পর্যায়ে পড়ত না। এটা সবসময় হতো আমার পক্ষে একটা অপ্রত্যাশিত উপরিপ্রাপ্তি। বড় অভিনেতার একটা বড় পরিচয় এখানে। নায়কের পর চিড়িয়াখানা ছবিতে উত্তমের সঙ্গে কাজ করেও একই তৃপ্তি পেয়েছে। চিড়িয়াখানা ছিল নায়িকা বর্জিত ছবি, ফলে বলা যেতে পারে উত্তমের পক্ষে আরো বড়
ব্যতিক্রম। আজ কাগজে পড়ে জানলাম যে উত্তম কুমার নাকি 250-র উপর ছবিতে অভিনয় করেছিল। এর মধ্যে অন্তত 200 ছবি যে অচিরেই বিস্মৃতির অতলে তলিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। যে দেশে সৎ অভিনেতার সদ্ব্যবহার করতে জানা লোকের এত অভাব, সেখানে এটাই স্বাভাবিক। কিন্তু শিল্পীর বিচার সবসময় হয় তার শ্রেষ্ঠ কাজের উপর। উত্তমের অভিনয়ের পরিধি যে খুব বিস্তৃত ছিল তা নয়, কিন্তু তার এই নিজস্ব পরিধিতে ক্রমান্বয়ে 30 বছর ধরে সে যে নিষ্ঠা ও ক্ষমতার পরিচয় দিয়ে গেল তার তুলনা নেই। তার অভাব পূরণ করার মতো অভিনেতা আজ কোথায়? নিবন্ধটি 1980 সালের 26শে জুলাই আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল। মহানায়কের প্রয়াণের পরে তার অভিনয় ক্ষমতার বিশ্লেষণ করেছিলেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়। 1980 সালের 24শে জুলাই তার প্রয়াণে থমকে গিয়েছিল বাংলা সিনেমার হৃদস্পন্দন। তার চলে যাওয়া যেন ছিন্ন করে দিয়েছিল এক রূপলী অধ্যায়। কিন্তু উত্তম কুমার নেই, এই বাক্যটা আজও বাঙালি উচ্চারণ করতে পারে না, কারণ তিনি আজও আছেন সিনেমার পর্দায়, স্মৃতির কোষে আর কোটি কোটি হৃদয়ে। যতদিন বাংলা ভাষা, বাংলা সিনেমা থাকবে, ততদিন উত্তম কুমার এক জীবন্ত কিংবদন্তি হয়ে থাকবেন মহানায়ক হিসেবে। এই প্রতিবেদনের মাধ্যমে উত্তম কুমারের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা, প্রণাম। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মন্দিরা, ধন্যবাদ।